হরমুজ প্রণালী নিয়ে নতুন একটি উত্তেজনা সেটা আমি উল্লেখ করতে চাই। যুদ্ধবিরতি চললেও ওমান উপসাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইরান এই রুটে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর একটি নতুন এবং বাধ্যতামূলক টোল বা ফি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এটিকে বড় লিভারেজ বা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। 2 ও 3 জুলাই অন্তত 8টি আন্তর্জাতিক জাহাজ ওমানের উপকূল দিয়ে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করলে ইরানি বাহিনী সেগুলোকে হুমকি দিয়ে নিজেদের নিয়ন্ত্রিত রুট ব্যবহার করতে বাধ্য করে। আমরা দেখছি যে ইরানের একটি প্রভাব এখানে তৈরি হয়েছে। বিশ্ব ক্ষমতার কথা যদি আমি বলি, যে এই ইরান যুদ্ধ বা যুক্তরাষ্ট্রের পরাজয় হতে হতে একটি জায়গায় যুক্তরাষ্ট্র পৌঁছেছে, ভারসাম্য একটি নিশ্চয়ই তৈরি হয়েছে। আপনি কিভাবে দেখছেন সেই জায়গাটি? আমি এই বিষয়ে ইরান যুদ্ধের আমি যেভাবে দেখছি যে ইরান আসলে মানে জয়ী হয়েছে। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের থেকে নেওয়া এখন এই ব্যাপারে আসলে কিন্তু কোনো সামরিক সমাধান যুক্তরাষ্ট্রের কাছে নাই। তারা ইরানকে আক্রমণ করতে পারে, ইরানকে বম্বিং করতে পারে, এমন আক্রমণ করতে পারে, এবং তারা অনেক জনগণকে মারতে পারে, হত্যা করতে পারে, প্রতিষ্ঠানের বিল্ডিং ধ্বংস করতে পারে, যেগুলো মাটির উপরে আছে, মাটির নিচে তো পারবে না। কিন্তু তাতে তাদের মিসাইল বলেন বা ড্রোন বলেন, এই আক্রমণগুলো বন্ধ হবে না। ইরান বলে দিয়েছে যে এবার যদি ইরানকে আবার আক্রমণ করা হয় তাহলে ইরান কিন্তু আপনার গালফ আরব কান্ট্রিজ, অর্থাৎ যে কয়টা আছে তাদের সমস্ত তেল ধ্বংস করে দিতে পারে, স্থাপনাগুলো। এই অবস্থায় আমি মনে করি যে যদি একবার স্থাপনা ধ্বংস হয়ে যায়, আমি আপনার অনুসারেই বলেছি যে তার মানে কিন্তু আগামী 4.5 বছর ধরে পৃথিবী হাফ তেল নিয়ে চলতে হবে, হাফ তেল। এইটা কিন্তু ট্রাম্প সাহেব এটা মেনে নিতে পারবে না, এটা আমেরিকাও মেনে নিতে পারবে না। কারণ এর ফলে যে বিরাট মন্দা হবে, সেই মন্দাতে সবচেয়ে বেশি আপনার টাকা আয় হারাবে কিন্তু আমেরিকাই। সুতরাং সেই হিসাবে চিন্তা করলে যে আপনার হরমুজ প্রণালীতে তাদের যে আপনার নিয়ন্ত্রণ। দ্বিতীয় কথা হচ্ছে লেবাননে দেখা যাচ্ছে যে হিজবুল্লাহ আপনার ব্যাপারে এই ইসরায়েলের বিরুদ্ধে খুব ভালোভাবে যুদ্ধ করতে পারছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তৃতীয় জিনিসটা দেখা যাচ্ছে যে লেবাননের সরকারের সাথে আমেরিকা কি করেছিল, ইসরায়েলের একটা আপনার শান্তি চুক্তি করিয়ে দিচ্ছিল, যেই চুক্তির মাধ্যমে লেবাননের সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে যাবে। কিন্তু তারা যদিও সাইন করেছে, কিন্তু দেখা গেল যে লেবাননের প্রেসিডেন্ট, যিনি একজন ম্যারোনাইট খ্রিস্টান, এবং একজন আপনার প্রধানমন্ত্রী যিনি সুন্নি মুসলিম, তাদের দুইজনই কিন্তু আসলে তাদের ক্ষমতা কমে গেছে এবং তাদের কথা কেউ আর শুনতেছে না লেবাননে এখন যেটা যিনি সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন নাবিন বেরি। তিনি হচ্ছেন স্পিকার এবং একজন শিয়া। তিনি বলছেন যে হিজবুল্লাহর বিরুদ্ধে আপনার লেবানিজ আর্মি, সামরিক বাহিনী কাজ করবে না। অর্থাৎ হিজবুল্লাহ এখানে দাঁড়িয়ে গেল, ওইদিকে ইরান দাঁড়িয়ে গেছে। আরেকটা জিনিস আপনাকে এটা বলার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি দেখছেন যে ইউএই যে কিন্তু ইসরায়েলের পক্ষে ছিল, সেও কিন্তু এখন আমরা শুনছি যে $3 বিলিয়ন নাকি আপনার ইরানকে দিয়েছে। কাতার টাকা দিয়েছে, ওমান তাদের সাথে শান্তি করেছে, বাহরাইনও নাকি তাদের সাথে শান্তি করতে যাচ্ছে, সৌদি আরব বোধহয় সবচেয়ে কম, কিন্তু সৌদি আরবও শান্তি তাদের মধ্যে করতে চায়। তাহলে পুরো জিসিসি কান্ট্রি কিন্তু আমেরিকার থেকে সরে কিন্তু ইরানের সাথে একটা শান্তি চুক্তিতে আসতে যাচ্ছে। তাহলে আপনি বুঝেন যে ইরানের কতখানি আপনার বৃদ্ধি পেয়েছে। এই যে আপনি যে একটু আগে বলছিলেন না যে 70টা দেশ গিয়েছে, ভাই বলতেছিল যে 70টা দেশ গেছে, তার মধ্যে ওই গালফ কান্ট্রিজ আছে, প্রত্যেকটা আরব দেশ আছে। তো এই যে আরব দেশগুলো আছে তাদেরকে সহায়তা বন্ধ করে দিবে আমেরিকা? এটা কি সম্ভব? আমেরিকাই তাদের সহায়তায় চলে অনেকগুলাতে। যেমন এআই পুরোটা কিন্তু আসে হচ্ছে, পুরোটাই বলবো না, কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট আসে হচ্ছে আপনার কাতার এবং ইউএই থেকে, যারা আপনার আমেরিকান স্টক এক্সচেঞ্জে টাকা ঢুকায়। সো আমি এইভাবে বলতে চাই যে আসলে ইরান যেটা দেখিয়েছে, এখানে একটা কথা বলে আমি আমার কথাটা শেষ করব। সেটা হচ্ছে কি জানেন, আমি সেদিন একটা হচ্ছিল, যাদের আত্মসম্মান বোধ নাই তাদের আত্মবিশ্বাসও থাকে না। যাদের আত্মবিশ্বাস থাকে না তারা কিন্তু নতুন একটা ভালো কাজ করতে পারে না।
ইরানকে কিন্তু এই 79 থেকে 1979 সাল থেকে সেই আপনার ইসলামিক রেভলিউশনের পর থেকে আমেরিকা কিন্তু তাদেরকে আপনার বিচ্ছিন্ন করার, একঘরে করার কিন্তু চেষ্টা করেছে। সেই একঘরে করার যে 50 বছর 52 বছরের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু বা 57 বছরের চেষ্টা আজকে কিন্তু ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, এই যে ব্যর্থ হইল, আপনি দেখেন এই আত্মসম্মান আত্মবিশ্বাসী ইরান কিন্তু দেখাইলো যে গালফ কান্ট্রিজ যেগুলো আমার থেকে অনেক বেশি বড় লোক, কিন্তু যেহেতু তারা আত্মসম্মান নিয়ে চলতো না, আত্মবিশ্বাস নিয়ে চলতো না, দেখেন তাদের মধ্যে কতখানি তফাৎ হয়েছে। সৌদি আরবিয়া আজকে কিন্তু অনেক তার আপনার আন্তর্জাতিক সম্মানের দিক দিয়ে অনেক নিচে নেমে এসছে, ইরান কিন্তু উপরে উঠে এসছে। ভাই যেটা দক্ষিণ প্লাজা নিয়ে বললো, আমি একটা কথা বলি এখানে শেষ করব, যে অনেকেই বলে বা ভারত থেকে বলতো যে আমেরিকা নাকি শেখ হাসিনাকে পাঠানোর জন্য এই যে আমাদের এখানে যে জুলাই রেভলিউশন বলা হয়, সেই জুলাই রেভলিউশন নাকি আমেরিকা করিয়েছে। এটা আসলে কোনো রেভলিউশন না। কিন্তু আমি সেটা মানতে রাজি না। আমি মনে করি না যে যেই বাচ্চাগুলো ঢাকা শহরে মারা গেছে, গুলির পিছু সামনে দাঁড়িয়েছে, তাদেরকে আমেরিকা কোনো ডলার গুঁজে দিয়েছে পকেটে। তারা ডলারের জন্য তারা এই যুদ্ধগুলো করে নাই। আজকে আমাদের সরকার এবং আমাদের বিরোধী দল যেটা করছেন, আমি তাদেরকে খালি মানে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারাও আত্মসম্মানী হন, আত্মবিশ্বাসী হন, আপনারাও বাংলাদেশকে একটা বিরাট শক্তিশালী রাষ্ট্র করতে পারবেন। আর যদি তা না করে, নিজের উপরে আস্থা না রেখে যদি অন্য দেশের উপর রাখেন, এবং সেটা যুক্তরাষ্ট্রের উপর, আমার মনে হয় আমরাও ওই সুন্নি অন্যান্য আরব দেশের মতো মানে পতনের পথে যাব। দক্ষিণ প্লাজার ওই বিষয়টি কথা বলছিলেন যে কূটনৈতিকভাবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? একদিকে তেহরানের ঘটনা, আরেকদিকে দক্ষিণ প্লাজা। আমি এই যে আমার ভাই বললো যে এটা যে দ্বিচারিতা করছে দুই দিক, আমি কিন্তু বুঝি যে আমেরিকার সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে, সেটা কি ব্যাপারে আমার কোনো ইয়ে নেই, কিন্তু আধিক্যতা করা উচিত না। এবং আপনার এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের মূল্যবোধ। যেমন ধরেন, আমরা কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, আমরা তো শেখ হাসিনার সাথে যুদ্ধটাই তো হলো গণতন্ত্র, মানবাধিকার, এগুলো নিয়েই তো হয়েছে, তাই না? সুতরাং এই সমস্ত বিষয় তো আমেরিকার সাথে আমাদের তো একটা আপনার মিল আছে। সুতরাং সেই জন্য আমাদের মূল্যবোধের বেসিসে আমাদের এই সম্পর্কটা করা উচিত। এবং আমেরিকাকে ভয় পাইলে, আমি আপনাকে বলি, আমি কিন্তু পোস্টিং করেছি, আমেরিকাতে আমি সময় কাটিয়েছি। তারা কিন্তু আত্মসম্মানহীন মানুষকে তারাও কিন্তু সম্মান দেয় না, আমি এটা দেখেছি। এবং আমার সাথে ওইগুলো নিয়ে কথা হতো স্টেট ডিপার্টমেন্টে। এবং আমি দেখেছি যে আমাদেরই রাজনৈতিক নেতৃত্ব সেই সময়কার, তারাও কিন্তু ওখানে যে বাংলাদেশকে কিন্তু আত্মসম্মানের যে একটা আপনার যেভাবে রাজনৈতিক নেতারা করেন, মানে অ্যাক্ট করেন, যেটা এই ভারতের মধ্যে আগে দেখা যেত, নরেন্দ্র মোদীর আগে, এইটা কিন্তু বাংলাদেশের মধ্যে থেকে আমি দেখতে পাইনি। ওয়াশিংটনে আমি এগুলো দেখেছি। এবং আমি আশা করি যে আমাদের রাজনৈতিক নেতারা ওই যে একটা ট্রেডিশন, সেটা থেকে বের হয়ে আসবেন।